নমস্কার। এডুকেশনের আজকের ক্লাসে আমি আমার সমস্ত শিক্ষার্থী বন্ধুকে স্বাগত জানাচ্ছি। এর আগের ক্লাসে আমরা এডুকেশন বা শিক্ষার যে আহ, অর্থ, তার অর্থগত বিভিন্ন দিক, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে এইমস অফ এডুকেশন, অর্থাৎ শিক্ষার যে লক্ষ্য, সেখান থেকে যে সমস্ত এমসিকিউ ভিত্তিক প্রশ্নোত্তরগুলি সেমিস্টার 1-এর পরীক্ষায় আসার সম্ভাবনা আছে ক্লাস 11-এর, সেই রকমই কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমার আজকের এই ভিডিও। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, ভিডিওটি লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, এবং চ্যানেলে ফার্স্ট টাইম হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটির পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে এই চ্যানেলের যে কোনো ভিডিওর প্রথম নোটিফিকেশনটা তোমার কাছেই যায়। এবং ভিডিও সম্পর্কিত যে কোনো ধরনের সাজেশন তোমরা কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানিও। তো চলো আলোচনা শুরু করি। এইমস অফ এডুকেশন, এই আলোচনার প্রথম যে প্রশ্নটি মোটামুটিভাবে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেই প্রশ্নটি হচ্ছে যে প্রতিটি মহৎ শিল্পকলার একটি কল্যাণমুখী লক্ষ্য থাকে। অর্থাৎ যে কোনো ভালো সৃষ্টি আমরা করি না কেন, একটা বিশেষ এবং ভালো উদ্দেশ্য নিয়ে সেটি করে থাকি। তো এই প্রতিটি মহৎ শিল্পকলার একটি বিশেষ কল্যাণমুখী লক্ষ্য থাকে, এই উক্তিটি কার? এই উক্তিটি করেছেন অ্যারিস্টটল। পরের প্রশ্ন, লক্ষ্য সামনে রেখে কাজ করাই হচ্ছে বুদ্ধিমানের কাজ, এই কথাটি কে বলেছেন? উত্তর হচ্ছে জন ডিভি। ডক্টর লক্ষ্মণ স্বামী মুদালিয়ারের নেতৃত্বে মাধ্যমিক শিক্ষা কমিশন কবে গঠিত হয়? উত্তর হচ্ছে 1952 খ্রিস্টাব্দ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। পরের প্রশ্ন হচ্ছে যে শিক্ষা যেহেতু আদতে বিভিন্ন দর্শন এবং সেই দর্শনের যে ব্যবহারিক প্রয়োগ, সেহেতু এটি প্রতিটি জীবনের প্রতিটি বিষয়কে ছুঁয়ে যায়। তো এই উক্তিটি কে করেছেন? উক্তিটি হচ্ছে ডক্টর পার্সি নানের উক্তি। স্পার্টার শিক্ষায় অগ্রাধিকার দেওয়া হতো কোন বিষয়টিকে? উত্তর হচ্ছে রাষ্ট্রের কল্যাণ। সঙ্গতি বিধান, এটি শিক্ষার কোন বিষয় বা শিক্ষার কোন বিষয়ক দিক? তো সঙ্গতি বিধান এটি হলো শিক্ষার একটি লক্ষ্য। শিক্ষার নৈতিক লক্ষ্য বলতে কি বোঝায়? শিক্ষার নৈতিক লক্ষ্য বলতে বোঝায় ধর্মকে। শিক্ষার বৃত্তিমূলক লক্ষ্য বলতে কি বোঝায়? শিক্ষার বৃত্তিমূলক লক্ষ্য বলতে বোঝায় অর্থকে। শিক্ষার আধ্যাত্মিক লক্ষ্য বলতে কি বোঝায়? আধ্যাত্মিক লক্ষ্য বলতে বোঝায় মূলত মোক্ষকে। ভাববাদীদের মতে জীবাত্মা কি? ভাববাদীদের মতে জীবাত্মা হলো পরমাত্মার একটি অংশ। বৈদিক শিক্ষায় কতগুলি ভাগে শিক্ষাকে ভাগ করা হতো? 4টি। বৈদিক যুগে আত্মতত্ত্ব লাভের জন্য যে শিক্ষাটি প্রচলিত ছিল তাকে কি বলা হতো? তাকে বলা হতো পরাবিদ্যা। বৈদিক যুগে পার্থিব জ্ঞান লাভের জন্য যে শিক্ষা প্রচলিত ছিল তাকে কি বলা হতো? উত্তর হচ্ছে অপরাবিদ্যা। প্লেটো কোন ধরনের শিক্ষা দার্শনিক ছিলেন? প্লেটো হচ্ছেন ভাববাদী একজন দার্শনিক। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। শান্তিনিকেতনে শিক্ষাশ্রম গঠন করেছিলেন কে? উত্তর হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। প্রাচীন ভারতের শিক্ষা কেমন ছিল? প্রাচীন ভারতের শিক্ষা ছিল মূলত ধর্মকেন্দ্রিক। বর্তমান ভারতের শিক্ষা কেমন? বর্তমান ভারতের শিক্ষা হচ্ছে শিক্ষার্থী কেন্দ্রিক। এই প্রসঙ্গেই বলে রাখি, এর আগের দিন আমি একটি প্রশ্ন, মানে এর আগের ভিডিওতে দিয়েছি যে বর্তমান শিক্ষায় যে 4টি প্রধান স্তম্ভ থাকে, শিক্ষক, শিক্ষার্থী, পাঠ্যক্রম এবং শিক্ষা প্রতিষ্ঠান। তো এই 4টি মানে 4 পিলার্স অফ এডুকেশনের মধ্যে, বা 4টি যে গুরুত্বপূর্ণ অঙ্গ, তার মধ্যে শিক্ষার্থী হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ একটি অংশ। শিক্ষার লক্ষ্য হলো সুস্থ দেহ এবং সুস্থ দেহে সুস্থ মন তৈরি করা। উক্তিটি কে করেছেন? উক্তিটি করেছেন বিখ্যাত দার্শনিক অ্যারিস্টটল। আমার পরের প্রশ্ন হচ্ছে যে প্রকৃতির স্রষ্টার হাত থেকে যা কিছু আসে তা সবই হলো সৎ এবং মঙ্গলময়। এই উক্তিটি কার? উক্তিটি হচ্ছে রুশোর উক্তি। আধুনিক শিক্ষার জনককে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। আধুনিক শিক্ষার জনক হচ্ছেন রুশো। চরিত্র গঠনই হলো শিক্ষার চরমতম আদর্শ, এই কথাটি কে বলেছেন? উত্তর হচ্ছে হার্বার্ট স্পেন্সার। পরের প্রশ্ন হচ্ছে ভবিষ্যতের পরিপূর্ণ জীবনযাপনের জন্য প্রস্তুতি নেওয়াই হলো শিক্ষার লক্ষ্য। উক্তিটি কার? উক্তিটি হচ্ছে হার্বার্ট স্পেন্সারের। চরিত্রকে বলিষ্ঠ এবং কর্মঠ করাই হচ্ছে শিক্ষার প্রধান লক্ষ্য। উক্তিটি কে করেছেন? উক্তিটি করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। মানুষের শ্বাস প্রশ্বাস মানুষের কাছে সর্বনাশা। উক্তিটি কার? উক্তিটি হচ্ছে স্যার পার্সি নানের। সমাজ বিচ্ছিন্ন ব্যক্তির অস্তিত্ব কখনোই কল্পনা করা যায় না, এই কথাটি কে বলেছেন? কথাটি বলেছেন রেমন্ড। পরের প্রশ্ন হচ্ছে যে সামাজিক চুক্তি যে নীতি, সেই সামাজিক চুক্তি নীতির প্রবক্তাকে? উত্তর হচ্ছে দার্শনিক হেগেল।
পরের প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। 1948 খ্রিস্টাব্দে বিশ্ববিদ্যালয় যে শিক্ষা কমিশন গঠিত হয়, তো সেই বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সভাপতি কে ছিলেন? উত্তর হচ্ছে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, যার নামে আমরা 5ই সেপ্টেম্বর যে শিক্ষক দিবস, সে শিক্ষক দিবস পালন করে থাকি। জাতীয় শিক্ষানীতি পরিকল্পিত হয় কত সালে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। উত্তর হচ্ছে 1986 খ্রিস্টাব্দ। পরের প্রশ্ন হচ্ছে ডিবির মতে শিক্ষার উদ্দেশ্য কি? ডিবির মতে শিক্ষার উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীর যে সামাজিক বিকাশ। তো যে সমস্ত প্রশ্নগুলি আমি ভিডিওর মাধ্যমে আলোচনা করে থাকি, এই সমস্ত প্রশ্নগুলো তোমরা যদি মুখস্থ করে খাতায় লিখে মুখস্থ করে সেগুলো যদি প্র্যাকটিস করতে থাকো, তাহলে আশা রাখি এখান থেকে যে ধরনের প্রশ্নে আসুক না কেন সেমিস্টার 1-এ তোমরা তার সঠিক উত্তর লিখে আসতে পারবে। তো সেই কারণের জন্য তোমাদের প্রত্যেকের কাছে একটাই কথা বলার, ভিডিওটি পজ করে তোমরা প্রশ্নোত্তরগুলো খাতায় লিখে নাও এবং মুখস্থ করতে থাকো, লিখে প্র্যাকটিস করতে থাকো। আশা রাখি তোমরা ভালো নাম্বারই পাবে। আমার পরের প্রশ্ন হচ্ছে, শিক্ষার লক্ষ্য এক না বহু? তো শিক্ষার বহুমুখী লক্ষ্য আছে। শিক্ষার্থীর মানসিক যে বিকাশ, শারীরিক বিকাশ, দৈহিক বিকাশ, সামাজিক বিকাশ, অনেক কিছু তার লক্ষ্য আছে। এই সমস্ত লক্ষ্য থাকার জন্য শিক্ষার লক্ষ্য হচ্ছে বহুমুখী। ব্যক্তিতান্ত্রিক শিক্ষার মূল লক্ষ্য কি? উত্তর হচ্ছে ব্যক্তির বিকাশ। সমাজতান্ত্রিক শিক্ষার মূল লক্ষ্য কি? উত্তর হচ্ছে ব্যক্তির সামাজিক উন্নয়ন বা সামাজিক বিকাশ। স্বামীজির মতে শিক্ষার মূল লক্ষ্য কি? স্বামীজির মতে শিক্ষার মূল লক্ষ্য হচ্ছে শিশুর অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ সাধন, যেটা আগের দিন বলেছিলাম, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন মেন। অর্থাৎ মানুষের যে জন্মজাত বা সহজাত যে প্রতিভা থাকে, শিক্ষা দীক্ষার মাধ্যমে যার উন্নতি করা হয়, তো সেই অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ সাধনই হচ্ছে শিক্ষার লক্ষ্য। রবীন্দ্রনাথের মতে শিক্ষার মূল লক্ষ্য কি? উত্তর হচ্ছে চরিত্রকে বলিষ্ঠ এবং কর্মঠ করা। এমিল গ্রন্থটি মূলত কে লিখেছেন? এটিও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এমিল গ্রন্থটি লিখেছেন আমাদের দার্শনিক রুশো। পরের প্রশ্ন হচ্ছে যে কোন সংস্থাকে সমাজের ক্ষুদ্র সংস্করণ বলা হয়? এটিও ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। উত্তর হচ্ছে বিদ্যালয়। তো বিদ্যালয়কে সমাজের ক্ষুদ্র সংস্করণ কেন বলা হয়? এর মূল কারণ হচ্ছে যে আমরা সমাজের মধ্যে যেমন বিভিন্ন ধর্ম, বিভিন্ন বর্ণের মানুষ বসবাস করি, তো ঠিক সেরকম ভাবেই যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যেই বিভিন্ন ধর্মের, বিভিন্ন বর্ণের ছেলেমেয়েরা বা শিক্ষার্থীরা পড়াশোনা করার জন্য যায়। তাছাড়া বিদ্যালয় থেকে আমরা যে সমস্ত শিক্ষাগুলো পেয়ে থাকি, সেই সমস্ত শিক্ষাগুলোই আমরা সমাজের বিভিন্ন উন্নতির কাজে লাগানোর চেষ্টা করি। সমাজের মধ্যে যারা সুশিক্ষিত নাগরিক, দায়িত্ববান নাগরিক তৈরি হয়, তাদের প্রাথমিক শিক্ষা শুরু হয় স্কুল থেকে। স্কুল সেই নাগরিক তৈরি করার কাজে অনেকটাই অগ্রণী ভূমিকা পালন করেন। তো এই সমস্ত বিবিধ কর্তব্যের কারণেই বা বিবিধ যে গুরুত্ব আছে, সেই গুরুত্বের কারণেই আমরা কিন্তু বিদ্যালয়কে সমাজের ক্ষুদ্র সংস্করণ বলে থাকি। পরের প্রশ্ন হচ্ছে, কোন দার্শনিক মানুষকে সামাজিক প্রাণী হিসেবে উল্লেখ করেছেন? উত্তর হচ্ছে অ্যারিস্টটল। বৈদিক যুগে পার্থিব জ্ঞান লাভের শিক্ষাকে কি বলা হতো? আলোচনা করা হলো আগের অংশে। উত্তর হচ্ছে অপরাবিদ্যা। বৈদিক যুগে আত্মতত্ত্ব লাভের শিক্ষাকে কি বলা হতো? উত্তর হচ্ছে পরাবিদ্যা। এই প্রশ্নগুলো আমরা কিছুক্ষণ আগে আলোচনা করলাম। ভাববাদীদের মধ্যে জীবাত্মা কার অংশ? উত্তর হচ্ছে পরমাত্মার। মোক্ষ লাভের জন্য শিক্ষার কোন লক্ষ্যটি প্রয়োজনীয়? উত্তর হচ্ছে আধ্যাত্মিক লক্ষ্য। বৈদিক শিক্ষায় কয়টি আশ্রমের কথা বলা আছে? চতুরাশ্রমের কথা বলা হয়েছে। ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ এবং সন্ন্যাস, যে 4টি আশ্রমের কথা বলা আছে, সেই 4টি। পরের প্রশ্ন হচ্ছে, অর্থ লাভের জন্য শিক্ষার কোন দিকটি অপরিহার্য বৃত্তিমূলক লক্ষ্য? অর্থাৎ আমি কি শিখছি সেটাকে আমি কিভাবে আমার দৈনন্দিন জীবনে, দৈনন্দিন রুজির কাজে লাগাতে পারছি, বৃত্তিমূলক শিক্ষা। পরের প্রশ্ন হচ্ছে যে শিক্ষার নৈতিক লক্ষ্যটি যে বিষয়ের সঙ্গে যুক্ত তার নাম কি? অর্থাৎ নীতিগত দিকটি, মোরালিটির দিকটি। উত্তর হচ্ছে ধর্ম। এনসিইআরটি এর পুরো নাম কি? ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। এটিও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। রিপাবলিক গ্রন্থটি কার লেখা? উত্তর হচ্ছে প্লেটো। এসসিআরটি কথাটি পুরো নাম কি? এসসিআরটি কথাটির পুরো নাম হচ্ছে স্টেট কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। তো এসসিআরটি মূলত রাজ্য স্তরে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান তাদের মধ্যে সমন্বয় সাধন করে, আর এনসিআরটি হচ্ছে মূলত দেশীয় স্তরে বা ন্যাশনাল স্তরে যে সমস্ত প্রতিষ্ঠানগুলি আছে তাদের মধ্যে শিক্ষা বিধান করে। উভয়ের কাজ একই। এসসিআরটি রাজ্য স্তরে কাজ করে আর এনসিআরটি দেশীয় স্তরে বা জাতীয় স্তরে কাজ করে। পরের প্রশ্ন হচ্ছে, ভারতের ভাগ্য তার শ্রেণীকক্ষে নির্ধারিত হচ্ছে, এই কথাটি কোন কমিশনে বলা আছে? উত্তর হচ্ছে কোঠারি কমিশন। এই প্রসঙ্গে বলে রাখি, কোঠারি কমিশনের যে সময়কাল, সেই সময়কালটি হচ্ছে 1944 থেকে 46 খ্রিস্টাব্দ, এই সময়কালের মধ্যে। তো 1964 থেকে 66 খ্রিস্টাব্দ,
এই প্রশ্নটি যদি তোমাদের দেয় যে কোঠারি কমিশনের সময়কাল কত, তাহলে উত্তরটি হবে 1964 থেকে 66 খ্রিস্টাব্দ। এই সময়কালের মধ্যে কোঠারি কমিশন তার শিক্ষা সম্পর্কিত কাজগুলি করেছিল। পরের প্রশ্ন হচ্ছে জিএনপির পুরো নাম কি? জিএনপির পুরো নাম হচ্ছে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। জ্ঞান হলো সকল প্রকার সম্পদের জননী, এই কথাটি কে বলেছেন? অধ্যাপক মিচেল। লক্ষ্য সামনে রেখে কাজ করে বুদ্ধিমানের কাজ। এর আগের প্রথমে যে প্রশ্নটি বা প্রথম অংশের যে প্রশ্ন, সেই প্রশ্নতে বললাম উত্তর হচ্ছে জন ডিবি। কোন দেশে ব্যক্তি স্বাধীনতার কোনো মূল্য ছিল না? প্রাচীন দেশ, সেটি হচ্ছে গ্রিস। গ্রিসের কোন অংশে শিক্ষার লক্ষ্য ছিল আদর্শ নাগরিক সৃষ্টি করা? উত্তর হচ্ছে এথেন্স। এথেন্সের মধ্যে এই জাতীয় আধুনিক শিক্ষা মূলত তখন প্রচলিত ছিল। কোন শিক্ষাবিদ মানসিক শৃঙ্খলা তত্ত্বের প্রচার করেন বা মানসিক শৃঙ্খলা তত্ত্বের জন্ম দেন? উত্তর হচ্ছে শিক্ষাবিদ জে.এস. মিল। শিশুকেন্দ্রিক শিক্ষার প্রবক্তাকে? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। শিশুকেন্দ্রিক শিক্ষার প্রবক্তা হচ্ছেন রুশো। অর্থাৎ শিশুকে মানে শিশু যেভাবে আর কি পড়াশোনা শিখতে চায়, খেলার ছলে, গল্পের ছলে, তো সেই শিশুকেন্দ্রিক শিক্ষার যে প্রবক্তা, শিশুকে শিশুর মতো করে শেখানো, উত্তর হচ্ছে রুশো। নিউ এডুকেশন অ্যান্ড ইটস ইম্প্যাক্ট অ্যান্ড ইটস অ্যাসপেক্টস, নিউ এডুকেশন অ্যান্ড ইটস অ্যাসপেক্ট, এই গ্রন্থটি কে লিখেছেন? উত্তর হচ্ছে অধ্যাপক কে মুখার্জি। পরের প্রশ্ন হচ্ছে জাতীয় বিকাশের জন্য কোন সম্পদকে শিক্ষার লক্ষ্য হিসেবে বিবেচনা করা হয়? উত্তর হচ্ছে মানব সম্পদ। কোন শিক্ষাবিদ সমাজকে জীব দেহের সঙ্গে তুলনা করেছেন? উত্তর হচ্ছে হারবার্ট স্পেন্সার। এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমরা যদি মোটামুটিভাবে অনুশীলন করতে পারো, তাহলে আশা রাখি তোমাদের প্রত্যেকের পরীক্ষা ভালোই হবে। আমাদের আজকের ভিডিও মানে এইমস অফ এডুকেশনের প্রথম অংশের ভিডিও এইখানে শেষ করছি। বাকি কিছু প্রশ্ন থেকে গেল, সেগুলি নিয়ে আমরা পরের অংশে আলোচনা করব বা পরের পর্বে আলোচনা করব। এই ভিডিওগুলো দেখে তোমার আদৌ কোনো উপকার হচ্ছে কিনা বা ভিডিওগুলো তোমার কোনো উপকারে লাগছে কিনা, ভিডিওটি দেখার পর চ্যানেলের যে কমেন্ট বক্স আছে সেখানে কমেন্ট করে অবশ্যই জানিও। ভিডিওগুলি ভালো লাগলে ভিডিওগুলি লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। চ্যানেলটিতে প্রথম বার হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, অল নোটিফিকেশন অন করে দিও, যাতে এই চ্যানেলের যে কোনো ভিডিও প্রথমবার তোমার কাছে আসে। আজকের আলোচনা এইভাবেই এখানে শেষ করলাম। চ্যানেলটির সাথে থাকো, চ্যানেলটির পাশে থাকো, যাতে এই ধরনের আলোচনামূলক ভিডিও তোমাদের জন্য আরও বেশি করে তোমাদের জন্য নিয়ে আসতে পারি।